আসসালামু আলাইকুম। তো ধারাবাহিকভাবে আমরা শেয়ার বাজারে নিবন্ধিত বাংলাদেশের ভালো গুড কোয়ালিটির কোম্পানিগুলোর ফান্ডামেন্টাল দেখতেছিলাম এবং এদের ইতিহাসটা জানতেছিলাম। তো বিশেষত ব্যাংকিং সেক্টরে অলরেডি আমরা ব্র্যাক ব্যাংক, উত্তরা ব্যাংক, প্রাইম ব্যাংক এই ব্যাংকগুলো সম্পর্কে আলোচনা করেছি। প্লে লিস্টে আছে, অবশ্যই আপনি দেখে নেবেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে এই ব্যাংকটা এমন একটা ব্যাংক যেখানে বাংলাদেশের সেনাবাহিনী প্রধান থাকেন চেয়ারম্যান, ডাইরেক্টর যারা থাকেন সবাই ব্রিগেডিয়ার পদমর্যাদার। তো সেনাবাহিনীর প্রতি আমাদের সবারই একটা দুর্বলতা আছে। এই 2024 সালের গণ অভ্যুত্থানে তাদের ভূমিকাকেও আমরা প্রশংসা করি। এই সেনাবাহিনীর অধীনে পরিচালিত এমন একটা ব্যাংক সম্পর্কে আমরা আলোচনা করতে যাচ্ছি, ট্রাস্ট ব্যাংক। বাংলাদেশের শেয়ার বাজারে নিবন্ধিত মোট 36টা ব্যাংকের মধ্যে এই ব্যাংকটাই একমাত্র ব্যাংক যেখানে ডাইরেক্টর অর্থাৎ সেনাবাহিনীর শেয়ার হোল্ডার হচ্ছে প্রায় 60%। অন্যান্য ব্যাংকগুলোতে 30-35% পর্যন্তই কিন্তু। তো সেই অনুযায়ী আপনি এইটা একটা আপনার কনফিডেন্স হইতে পারে যে যেইখানে 100 টাকার মধ্যে 60 টাকাই হচ্ছে যারা ব্যাংকটা পরিচালনা করতেছে, অন্যান্য ব্যাংকের তুলনায় যেখানে 1/3ও থাকে না। তো এইটা একটা ভালো দিক। আর সেনাবাহিনীর অধীনে পরিচালিত হতেছে বলতে এটাকে আপনাকে বুঝতে হবে যে সেনা সদস্যদের কল্যাণের জন্য 1998 সালে একটা ট্রাস্ট গঠিত হয়, আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট। তো তার 1 বছর পরে 1999-তে কি করা হয়, এই ব্যাংকটা প্রতিষ্ঠা করা হয় এবং জাস্ট রিসেন্টলি 2007 সালেই তারা শেয়ার বাজারে আসে। তো চলুন দেখা যাক ব্যাংকটার আরো আনুষঙ্গিক অনেক কিছু। আর পূর্ববর্তী ভিডিওগুলো যারা দেখেন নাই, আশা করি আপনারা সেগুলো দেখে নেবেন। দেখার পরে নিজে চিন্তা করে আর একটু গবেষণা করে তারপরেই যখন উপযুক্ত বাজার মূল্যে পাওয়া যাবে তখনই শেয়ারগুলো ক্রয় করার চেষ্টা করবেন। এমন না যে কোম্পানির নামটা বলার সাথে সাথে আপনি ওই কোম্পানির শেয়ার কিনে ফেলবেন, বিষয়টা কিন্তু এমন না। তাহলে আমরা যেই বিষয়টা আলোচনা করব, এই ব্যাংকটার যে হেডকোয়ার্টার সেটা আমাদের ঢাকা সেনানিবাসের ভিতরেই। তাইলে আমাদের এই যে স্বাধীনতা টাওয়ার, এটা ঢাকা সেনানিবাসের অধীনে, এটাই হচ্ছে আমাদের ট্রাস্ট ব্যাংকের হেডকোয়ার্টার। আপনি যেই ব্যাংকে বিনিয়োগ করবেন ব্যাংকটার হেডকোয়ার্টার কোথায় সেটাও আপনার জানা প্রয়োজন। এটা ছাড়া সারা বাংলাদেশে যেহেতু সেনাফা আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের অধীনে গঠিত হচ্ছে, তো বুঝতেই পারেন যেখানে আছে সব জায়গায় কিন্তু সেনাবাহিনীর নিজস্ব জমিতেই জিনিসগুলো হচ্ছে। আর ব্যাংকটার চেয়ারম্যান পদাধিকার বলে যিনি বাংলাদেশের সেনাবাহিনী প্রধান থাকবেন বর্তমানে জেনারেল ওয়াকারুজ্জামান, যিনি সেনাবাহিনী প্রধান উনি চেয়ারম্যান। এটা ছাড়া আমরা প্রথমেই যেটা বললাম বাকি ডাইরেক্টররা সবাই ব্রিগেডিয়ার পদমর্যাদার, এর নিচের কেউ আসতে পারে না। এখন প্রথমেই যে জিনিসটা সম্পর্কে একটু আলোচনা করতে হবে সেটা হচ্ছে আমাদের আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট, যেটা 1998 সালে প্রতিষ্ঠিত হয়। পাকিস্তানের মূল অর্থনীতির 60% নিয়ন্ত্রণ করে পাকিস্তান আর্মি। আর বাংলাদেশ আর্মিও যদি আমরা বলি 1998 সালে এটা প্রতিষ্ঠা হওয়ার পর থেকে এখন পর্যন্ত কিন্তু পাকিস্তানের মতোই এগিয়ে যাচ্ছে, যার উপর ভিত্তি করে বিবিসি বাংলা কিন্তু একটা অনুসন্ধানী রিপোর্ট করেছিল, চাইলে গুগলে দেখে আসতে পারেন। আপনি চিন্তা করেন কি নাই এই ওয়েলফেয়ারটা, যে এই ঢাকার মধ্যে আপনি রেডিসন ব্লু হোটেল দেখছেন, চট্টগ্রামে দেখছেন, এটা সেনাবাহিনীর এই ট্রাস্টের মধ্যে অন্তর্ভুক্ত। এটা ছাড়া মেট্রো রেল যেটা হয়েছে হাসিনা সরকার করেছে, 40% টাকা এই ট্রাস্টের অধীন থেকে তারা সেখান থেকে লাভ্যাংশটা নিবে। এটা ছাড়া সেনাবাহিনীর নিজস্ব হোটেল আছে, তারা হোটেল ব্যবসার মধ্যে আছে, ট্রাভেল এজেন্সি আছে, এমনকি আইসক্রিম ব্যবসায় আছে, এমনকি সিমেন্ট ব্যবসায় পর্যন্ত আছে। এলিফ্যান্ট সিমেন্ট আপনি বাজারে পাবেন। এই টোটালটাই কিন্তু এই আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের অধীনে। তার মানে চিন্তা করতে পারেন। আর সর্বশেষ তো তারা সিঙ্গাপুরের কোম্পানির সাথে তারা হাউজিং প্রজেক্টের জন্য বিশাল বড় অলরেডি যে এগ্রিমেন্ট সিগনেচার করেছে। তার মানে এই ওয়েলফেয়ার ট্রাস্টটা মূলত করা হয়েছিল অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর লোকদের ভালোর জন্য, ওয়েলফেয়ার ট্রাস্ট। তবে এটা ধীরে ধীরে বাংলাদেশের মূল অর্থনীতির মোটামুটি আপনি যদি বলেন 20% দখল করে আসছে, আগামী দিনগুলোতে আরো বাড়বে। তো এইটা বলার মেইন কারণটা হচ্ছে যে আমরা যেহেতু ট্রাস্ট ব্যাংকে বিনিয়োগ করব, তো ট্রাস্ট ব্যাংকের 60% যেই মালিকানা হচ্ছে এই ওয়েলফেয়ার ট্রাস্টের। তো এখানে একটা সুবিধা হচ্ছে যে এখানে কোনো ব্যক্তি কোনো ম্যাটার না, এটা হচ্ছে একটা আমরা বলতে পারি যে কর্পোরেট গভর্নেন্সের জায়গা,
যেখানে যিনি সেনাবাহিনী প্রধান আসবেন, যারাই ব্রিগেডিয়ার লেভেলে আসবেন, তারাই ধীরে ধীরে ব্যাংকটা পরিচালনার জন্য আসবেন। তো 1999 সালে প্রতিষ্ঠিত হয়, 2007 সালে শেয়ার বাজারে আসে। 60% মালিকানাই হচ্ছে আর্মি এই যে ওয়েলফেয়ার ট্রাস্টের। এটা একটা বিনিয়োগকারীদের কনফিডেন্স লেভেল হইতে পারে। তবে ব্যাংকটা যদি আমরা গত 2007-এর পর থেকে এখন পর্যন্ত দেখি, এক্ষেত্রে ব্যাংকটা আপনার টাকা লস করে নাই, অর্থাৎ আপনাকে যে কোটিপতি বানায় দিছে এমন না, তবে শেয়ার বাজার হিসাবে আপনাকে সে কখনোই ঠকায় নাই। তার মানে বলতে পারেন এইটা আপনার মেরুদণ্ডের মতো কাজ করতে পারে। এই যে ব্যাংকটা আপনার একটা চুজ হইতে পারে। বর্তমানে তাদের গ্রাহক সংখ্যা হচ্ছে 10 লক্ষ। শুরুতে যখন 1999 সালে শুরু হয়, এইটা মূলত সেনাবাহিনীর নিজস্ব অফিসারদের বেতন ভাতা সবকিছু নানা প্রকার কিছু এই ব্যাংকের মাধ্যমে নিয়ন্ত্রিত হইতো। প্রায় প্রথমের 8-10 বছর বলতে পারেন, মানে শেয়ার বাজার থেকে টাকা ওঠানোর পূর্বে এই ব্যাংকটা শুধু সেনাবাহিনীর আভ্যন্তরীণ লেনদেনের জন্যই আপনি বলতে পারেন ব্যবহৃত হইতো। তো 2007 সালে যখন তারা শেয়ার বাজারে নিবন্ধিত হইল, এরপরে তখন তারা বিভিন্ন জায়গায় বাণিজ্যিক ব্যাংকের মতো কাজটা করতেছে। এখন এই ব্যাংকের যে গুরুত্বপূর্ণ গোপন টিপস, সেটা হচ্ছে সেনাবাহিনীর যত প্রকার বেতন ভাতা এই ব্যাংকের মাধ্যমে, যত প্রকার লেনদেন এই ব্যাংকের মাধ্যমে, সেনাবাহিনী কর্তৃক যত প্রকার স্কুল কলেজ, এটা ছাড়া মেডিকেল কলেজ, এটা ছাড়া ডেন্টাল কলেজ, যেগুলো সেনাবাহিনী কর্তৃক পরিচালিত, সমস্ত কিছুর ডিপোজিট এই ব্যাংকে। তাইলে এই একটা আমরা আপনি অদৃশ্য শক্তি বলতে পারেন। যেমন আমরা উত্তরা ব্যাংকের ক্ষেত্রে তাদের যেই অফিসগুলো ছিল সম্পূর্ণ নিজস্ব, সে একটা গোপন শক্তি ছিল। এই ট্রাস্ট ব্যাংকের এইটা হচ্ছে একটা গোপন শক্তি, যে তাদের একটা নির্দিষ্ট গ্রাহক আছে। স্কুল কলেজ মেডিকেল কলেজ হসপিটাল যা কিছু আছে, এদের যত টাকা ডিপোজিট সবকিছু এই ট্রাস্ট ব্যাংকের বাইরে যায় না। এটা ছাড়া যেহেতু তারা ওই যে ট্রাস্ট যেটা আছে তাদের আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট, এই ট্রাস্টটা যেহেতু এত কিছু পরিচালনা করতেছে, হোটেল মেট্রো রেল সেনা হোস্টেল ট্রাভেল এজেন্সি আইসক্রিম ফ্যাক্টরি সিমেন্ট ফ্যাক্টরি, এটা তো সমস্ত কিছুরই লেনদেন ম্যাক্সিমাম কিছু ট্রাস্ট ব্যাংকের মাধ্যমে। এটা ছাড়া তারা 2021 সালে রবি মোবাইল কোম্পানির সাথে তারা কি করে, একত্রিত হয়ে একটা পাবলিক লিমিটেড কোম্পানি করে, যেখানে তার 51% মালিকানা আছে, আর 49% হচ্ছে রবি। এর মাধ্যমে তারা ট্রাস্ট মানি চালু করে বিকাশের মতো। তার মানে বিকাশের সাথে প্রতিযোগিতা করার জন্য তারা তাদের এই ট্রাস্ট মানি ব্যবহার করতেছে। এটা ছাড়া বর্তমানে তারা যে গ্রামীণ ফোনের সাথেও চুক্তি করে বসে আছে, আরো কিভাবে কি করা যায় এই যে আমাদের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসটাকে উন্নত করা যায়, যাতে দ্রুত ডিজিটাল লেনদেনগুলো করা যায়। তো এটা ছাড়া ব্যাংকটা যদি আমরা ইন্টারনাল জিনিসগুলো দেখি, সিআরআর মানে হচ্ছে ক্যাশ রিজার্ভ রেশিও, তো যেটা 4% আছে, এইটা তারা ফেল করে না, এটা বজায় রাখতে পারে, এটা একটা গুড দিক। এটা ছাড়া এসএলআর যেটা 13%, এটাও তারা বজায় রাখতে পারে। এটা ছাড়া বিনিয়োগের যে রেশিও 87%, এটাও তারা বজায় রাখতে পারে। তার মানে ব্যাংকটা আর্থিক সংকটে লিকুইডেশনে পড়ে না। তার মানে বলতে পারেন ওয়েল রেগুলেটেড এবং স্থিতিশীল একটা ব্যাংক। এটা ছাড়া আর্থিক অবস্থা যদি দেখি, খেলাপি ঋণ এর অবস্থাটা যদি দেখার চেষ্টা করি, এনপিএল যেটা সেটা 5%-এর নিচে কিন্তু আছে। তো এনপিএল গুলো আমরা টোটাল ব্যাংকের গুলো আপনাদেরকে দেখিয়েছিলাম, যেখানে আমাদের মোটামুটি যদি জাস্ট আমরা ট্রাস্ট ব্যাংকটার দেখি, ট্রাস্ট ব্যাংকটার এনপিএল হচ্ছে 4.19%, তার মানে 5%-এর কমে আছে। তো আমরা বলতে পারি যে টোটাল আমাদের 14টার মতো ব্যাংক এখানে আছে, যেইগুলো আমাদের শেয়ার বাজারে নিবন্ধিত এবং 5%-এর কমে আছে। তার মানে এই ব্যাংকগুলোতে খেলাফি ঋণ কম। কারণ যদি 10%-এর বেশি খেলাপি ঋণ থাকে, ব্যাংকটা কি করতে পারবে না, ব্যাংকটা ডিভিডেন্ডই দিতে পারবে না, যদিও আরো কারণ আছে ডিভিডেন্ড দেওয়া না দেওয়ার। এটা ছাড়া প্রতিষ্ঠার পর থেকে তারা কিন্তু ধারাবাহিকভাবে ক্যাশ এবং শেয়ার দুইটাই ডিভিডেন্ড হিসাবে দিচ্ছে। গত 3 বছরে তাদের যদি রিটার্ন অন ইকুইটিটা আমরা দেখি, প্রায় মোটামুটি ছিল 15, তারপরে 20, তারপরে 15, তার মানে 15%-এর উপরে, যেটা একটা কিন্তু খুব ভালো দিক। বছরে এত নিয়ম কানুন অর্থনীতির অবস্থা খারাপ, তার উপর 15% করে ইনকাম করাটা কিন্তু টপ কোয়ালিটির কোম্পানি ছাড়া সম্ভব কিন্তু না। তাদের শাখার সংখ্যা 124টি, তার মানে ব্যাংকটা গ্রো করার অনেক জায়গা আছে, ভবিষ্যতে গ্রো করতে পারে। উপশাখা মাত্র 9টি, এটিএম হচ্ছে 330টি, সে তুলনায় এটিএম সংখ্যা অনেক বেশি। এটা ছাড়া ইসলামিক উইন্ডো তারা চালু করেছে প্রায় 30টির মতো, ইসলামিক ব্যাংকিংটাও আপনি করতে পারেন।
এরপরে যদি আমরা দেখার চেষ্টা করি এদের সাবসিডারি টোটাল তিনটে, একটা হচ্ছে ট্রাস্ট ব্যাংক সিকিউরিটি, যে ব্রোকারেজ হাউসে লেনদেন করার জন্য, ট্রাস্ট ব্যাংক ইনভেস্টমেন্ট, আর এই যে ট্রাস্ট রুবি এজিটার সাথে তাদের ডিজিটাল, যেখানে তাদের 51% হচ্ছে যে মালিকানা। তো এই জিনিসগুলোর মাধ্যমে আপনি তার ওভারঅল সবকিছু কিন্তু দেখলেন। এখন দিন শেষে যদি 2015 সালে কেউ যদি ধরেন যে ট্রাস্ট ব্যাংকে মোটামুটি আমরা যদি দেখি যে 6 লক্ষ টাকার মতো টোটাল কমিশন সহ বিনিয়োগ করত, তাহলে 2024 পর্যন্ত, যেহেতু 25-এরটা এখনো হিসাবটা দেওয়া হয়নি, তার কাছে শেয়ার বোনাসগুলো যুক্ত হয়ে প্রায় মোটামুটি যদি আমরা দেখি 5,45,661টার মতো শেয়ার থাকতো। সে হিসাব করলে যদি আমরা আজকের 17 টাকা হিসাবে করি, প্রায় 10 লাখের মতো হয়ে যায়। আর পাশাপাশি এরই মধ্যে প্রায় 2.5 লক্ষের মতো ক্যাশ ডিভিডেন্ডও কিন্তু পাওয়া যেত। তার মানে টোটাল টাকাটা যদি আমরা হিসাব করি দ্বিগুণ কিন্তু হয়ে যায়। তো এখানে 16, 17, 18, 19, তার মানে ব্যাংকটা অতটা কোনো কিন্তু আপনাকে দেয় নাই। কিন্তু কথাটা হচ্ছে, যেটা আমরা বলছি, এটা একটা স্থিতিশীল ব্যাংক আছে, ভবিষ্যতে গ্রো করার সম্ভাবনা আছে, আর এর শেয়ারের দামটা পি রেশিওটা কমছে। যেমন স্কোয়ারের ক্ষেত্রে আমরা বলি গত 5 বছর আগে যারা স্কোয়ারে বিনিয়োগ করেছেন বাজারে ক্যাপিটাল গেইন পান নাই। এই যে ট্রাস্ট ব্যাংকের ক্ষেত্রে ওইটা ব্যাংকটা কিন্তু ধারাবাহিকভাবে ভালো করেছে। যদি তার আমরা রেশিওগুলো একটু দেখার চেষ্টা করি, প্রথমেই চলে আসি আমরা তার এই যে ধরেন যে তার প্রাইস রেশিওটা দেখার চেষ্টা করি। দেখেন এখন বর্তমানে তার চলতেছে যে 18 টাকা করে, 2024-এ ছিল 20 টাকা, এর 27 টাকা, তার 27 টাকা, 23 টাকা, 21 টাকা, 16 টাকা, 18 টাকা, 24 টাকা, 12 টাকা। তার মানে শেয়ার প্রাইসটা ওই রকম ভাবে কিন্তু বাড়ে নাই। এখন যদি 27 টাকা হিসাব করেন অনেক টাকা, কিন্তু হয়তো বাড়বে। এর মেইন কারণটা যদি আমরা দেখি তার পি রেশিওর ক্ষেত্রে, দেখেন আগে ব্যাংকটার আয় অনুপাতে সেটা 6 ছিল, এরপর 13 চলে গেল, 10-এ, 8-এ, 11, 8, 9, 6, 5, এখন সবচেয়ে সস্তা দামে ব্যাংকটা পাওয়া যাচ্ছে। আর এর যদি আমরা বুক ভ্যালুটা দেখার চেষ্টা করি, বুক ভ্যালু হিসাবে ইতিহাসের সবচেয়ে সস্তা দামে বিক্রি হচ্ছে বর্তমানে ব্র্যাক ব্যাংক। ইতিহাসের সবচেয়ে সস্তা দামে বলতে পারেন, প্রায় 40% ডিসকাউন্টে আপনি এটা পাচ্ছেন। মানে 1 টাকা যদি 1 লক্ষ টাকা জিনিসের দাম হয়, আপনি 60,000 টাকা এটাকে পেয়ে যাচ্ছেন। 40% ডিসকাউন্ট কিন্তু চলতেছে। এরপরে যদি আমরা তার রিটার্ন অন ইকুইটিটা গত 10 বছরে দেখতে চাই, ধারাবাহিকভাবে দেখেন 14%, 15%, 19%, 16%, 15%, 11%। তার মানে ব্যাংকটা ধারাবাহিকভাবে কিন্তু আমাদের সে ভালো করতেছে, মোটামুটি জিনিসগুলো আমাদেরকে দিয়ে যাচ্ছে। তো এটা একটা ভালো দিক আমরা বলতে পারি মোটামুটি। তো এইভাবে ভালো ব্যাংকগুলা আসলে চুজ করাটা খুব কিন্তু আমরা ক্রয় করার চেষ্টা করব দেখে শুনে জেনে। এর পরের গুলাও দেখেন, তার মানে অন অ্যাভারেজে ব্যাংকটা 14%-এর উপরে ইনকাম করতেছে। তার ইপিএসটা যদি আমরা দেখার চেষ্টা করি, ইপিএসটা ধারাবাহিকভাবে মোটামুটি ইপিএসটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। যদিও 2023 সালে একটু বেশি ছিল, 24-এ একটু কমে গেছে, এবারও মোটামুটি 24-এর মতোই থাকবে। আর বুক ভ্যালুটাও যদি আমরা দেখার চেষ্টা করি, এটা কিন্তু ধারাবাহিকভাবে 11 থেকে 12, 13, 15, 17, 18, 20, 23, 25, 28, তার মানে ধীরে ধীরে সে কি করতেছে, তার মূলধনটাকে বাড়াচ্ছে, শেয়ার বোনাস দিচ্ছে, ব্যাংকটা বড় হচ্ছে। তো এইটা ছিল তাহলে আমাদের আজকের যে আলোচনা। আর আমরা যে কাজটা করব, বাংলাদেশের শেয়ার বাজারে বিনিয়োগ করার মতো 10টার মতো ব্যাংক আছে আমাদের ক্রাইটেরিয়া অনুযায়ী। আমাদের ক্রাইটেরিয়ার মধ্যে আমরা একটা ক্রাইটেরিয়াই নিয়েছি, যে যাতে ব্যাংকগুলা কি করে, রিটার্ন অন ইকুইটিটা যাতে 10%-এর উপরে থাকে। একটাই সিম্পল জিনিস, রিটার্ন অন ইকুইটি 10%-এর উপরে, আর রেভিনিউ গ্রোথটা যাতে পজিটিভ থাকে, কোনো পার্সেন্টেজ না। তো এগুলা যদি আমরা করি, আমরা সেখানে যে মাত্র কয়েকটা ব্যাংক পাই, বেশি কিন্তু না। যেমন সিটি ব্যাংক, এই সিটি ব্যাংকের উপর আমাদের ভিডিও আছে, দেখে নেবেন। প্রাইম ব্যাংক অলরেডি ভিডিও করা হয়েছে, দেখে নেবেন। উত্তরা ব্যাংক অলরেডি দেখে নেবেন। ইবিএলটা আগামীতে আসবে। ট্রাস্ট আজকে হয়ে গেল, ব্র্যাকটা অলরেডি হয়েছে। ব্যাংক এশিয়া নতুনভাবে ভালো হচ্ছে, এটা নিয়ে হবে। পূবালী, এমটিবি এবং যমুনা, এই কয়টা ব্যাংকই আছে বাংলাদেশের শেয়ার বাজারে বিনিয়োগ করার মতো, যারা ডিভিডেন্ড দিতে পারবে শেয়ার বাজারে শেয়ার হোল্ডারদেরকে। তো এখন এদের যদি আমরা পি রেশিওটা দেখি, সবচেয়ে সস্তা দামে বিক্রি হচ্ছে কি, সিটি ব্যাংক, এরপরে প্রাইম ব্যাংক, এরপরে এমটিবি, এরপরে ট্রাস্ট, উত্তরা, ইবিএল। সবচেয়ে বেশি দামে যদি বিক্রি হচ্ছে সেটা হচ্ছে ব্র্যাক, যমুনা, ব্যাংক এশিয়া।
এবং মোটামুটি পুবালি। এখন আপনি সিদ্ধান্ত নেন যে আপনি বিনিয়োগ করবেন কিনা। আমাদের জাস্ট মেইন একটা উদ্দেশ্য ছিল আপনাদের সাথে এই অভিজ্ঞতাটা শেয়ার করা, যেই শেয়ারটাতে আপনি বিনিয়োগ করবেন ওই শেয়ারটা ওই কোম্পানিটা কি করে। তাহলে ট্রাস্ট ব্যাংক সম্পর্কে আজকে জেনে নিলেন, আর কোন ব্যাংক আপনি চান, কেন চান। আর অবশ্যই অবশ্যই আমরা যেটা বলবো, শেয়ার বাজারে আপনি জেনে শুনে ভালো কোম্পানির সাথে দীর্ঘদিন যদি থাকেন, যেমন এই ট্রাস্ট ব্যাংকটা যদি অন্য বাণিজ্যিক ব্যাংকের মতো এক যে তারা যদি বিস্তৃত সারা বাংলাদেশে যেতে চায়, তাদের গ্রাহক বাড়বে, টাকা বাড়বে, ইনকাম বাড়বে, আপনার টাকাটাও দ্বিগুণ হবে। মনে রাখবেন, যদি শেয়ার বাজারে নিবন্ধিত কোম্পানির শেয়ারের দাম দ্বিগুণ হয়, আপনার চতুর্দিকেই কিন্তু লাভ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।